আজকে তো ব্যথা আমি পেলাম। বুকে এভাবে কামড় দিলা মনে হচ্ছিল রক্ত বের করে ফেলবে। আর পিঠ, ঘাড় এগুলোতে খামচির কথা কি বলবো আমি? নখ তো এত বড় না, তাহলে এভাবে কেমন করে দিলা? জ্বলছে পুরো। নওশিন সাদাতের বুকে মুখ লুকিয়ে জবাব দেয়। তুমি বুঝি কিছু করনি? আচ্ছা, কি করেছি আমি? জানি না। মুচকি হাসে সাদাত, সাথে নওশিনও। সাদাত এখনো নওশিনের উপর শুয়ে আছে, কিন্তু দুজনাই স্থির নীরব, একে অপরকে জড়িয়ে পরম সুখে শায়িত হয়ে আছে এক সুখী দম্পতি। সময় নিজের গতিতে বয়ে চলছে, রাত কেটে যাচ্ছে ধীরে ধীরে। সকালে সূর্যের আভা এখনো দেখা যাচ্ছে না, এখনো কিছু সময় বাকি। ঘুম নেই এই মানব মানবীর চোখে। ভালোবাসার কাছে মনে হয় রাতের ঘুমটুকু হার মেনে নিয়েছে। কি হলো? উঠো। হুম। কেউ উঠো এখন। কেন? কেন মানে? এভাবে আমার থাকবে নাকি সারা রাত? হুম। কি বলছো? নামো না, খাটে শো। কী রে বাবা, এতক্ষণ কত কিছু করলাম, আর তারপর কত মিষ্টি মিষ্টি আদর করলাম। তারপরে যদি একটু শুয়ে থাকতে না দাও ভালো লাগে না কিন্তু। আমি কি শুয়ে থাকতে বারণ করেছি তোমায়? বললাম যে খাটে শো। কাল কিন্তু আমি বলেছিলাম খাট শক্ত। খাট শক্ত কি করে হলো? খাটের কাঠের উপর তো আর তুমি শুবে না, তুমি তো শুবে ফোমের উপর। আর ফোম শক্ত কি করে হলো? সাদাত এতক্ষণ নওশিনের গলার কাছে মুখ রেখে কথা বলছিল, এখন মুখ তুলে নওশিনের চোখের দিকে তাকায়। কি হয়েছে? নওশিন সাদাতের মুখ দেখে মুচকি হাসে। কি? উঠে বলছো কেন? তো বলবো না, এভাবেই থাকবে। হুম, থাকবো। বলেই সাদাত আবারও নওশিনকে জড়িয়ে ওর উপর শুয়ে পড়ে। শুয়ে তো ছিলই, জাস্ট গলাটা তুলেছিল আর কি, তাই আবার মুখটা নওশিনের গলার কাছে রাখে। ঘুমোবে না? হুম। তাহলে খাটে শুয়ে পড়ো। আমি তো এই ফোমের যে নরম না যে আমার উপর শুয়ে ঘুমোতে হবে, তাই না? ফোমও তোর চেয়ে শক্ত। কি? হুম, রিয়েলি ইউ আর সো সফট। ইস, কথা নেই। চুপ, বেশি বকো কেন? আমি যেটা বলেছি সেটাই ঠিক। তো তুমি নামো এখন, আমি ওয়াশরুমে যাব। না। কি না? সরো তো। বললাম না, চুপ। আরে এভাবেই থাকবো নাকি? ফ্রেশ হতে হবে না? উফ, কত ফ্রেশ হওয়া লাগে তোর। এখনো তো চুলই শুকায়নি, হাত হতে হবে না ফ্রেশ? এই, তোমার মাথা ঠিক আছে? চুল ভেজা তো কি হয়েছে? আবার শাওয়ার নিতে হবে, সরো। কেন শাওয়ার নিতে হবে? 2 ঘন্টা আগে তো নিয়েছো। নিজে এতক্ষণ যেসব করেছেন তার জন্য। আবার করতে ইচ্ছে করছে? একেবারে ফ্রেশ হয়ে নিও। বলেই নওশিনের গলায় চুমু দিতে লাগে। নওশিন গলায় হাত দিয়ে আটকানোর চেষ্টা করছে। সাদাত প্লিজ যান। আর না, উঠতে হবে আমায়। 4টা বেজে গেছে, মনে আছে? দেখো না ঘড়িতে। উফ, কি সমস্যা, একটু আদরও করতে পারবো না শান্তিতে? কত বাজে? কি চাই তোমার? সাদাদের এমন মুখ দেখে নওশিন হেসে ফেলে। বললাম ঘড়ি দেখো। দেখতেছি। সাদাত পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে 4টা 13 বাজে। মাত্র 4টা 13। সকাল হতে এখন অনেক সময় বাকি। আমি আবারও ডুব দিতে চাই। ইস, শখ কত। এখন আমি উঠবো, শাওয়ার নিবো, দেন নামাজ পড়বো, দেন লম্বা একটা ঘুম দিব। আর আমি এখন আদর করব। সাদাত আবার নওশিনের গলার দিকে মুখ নিয়ে যায় চুমু খাওয়ার জন্য, আর নওশিন ওর মাথার নিচ থেকে বালিশ এনে ওর মুখের উপর দিয়ে দেয়। একটু বিরক্ত নিয়ে সাদাত বলে, কি হলো এটা? বেশ হলো তো, এবার উঠো আর আমাকে যেতে দাও। হপ। নওশিন নিজের মুখের উপর থেকে বালিশটা সরিয়ে নেয়, সাদাতের মুখের দিকে তাকায়। সাদাত আগে থেকে তাকিয়েছিল, তাই দুজনার চোখাচোখি হয়ে যায়। রাগ করে না, প্লিজ উঠো না, ফ্রেশ হয়ে একটু ঘুমাও। ঘুম আসলে তো? আসবে, কালও ঘুমোনি। আমি রাতে 2 ঘন্টা ঘুমানোর পরও দিনে অনেকক্ষণ ঘুমিয়েছি, আর তুমি দিনেও কাজের জন্য ঘুমোতে পারোনি। আর একটু পর ছাড়ছি। 4টা 13 বাজে বললা, আজান দিয়ে দিবে 4টা 40-এর দিকে। নামাজ পড়তে হবে তো। সাদাত একটা দীর্ঘশ্বাস ফেলে। ব্যাড লাক। কিসের ব্যাড লাক? শুধু রোমান্স করলেই হবে নাকি? বাকিগুলো তো দেখতে হবে সোনা। কি বললে? কি বললাম? সোনা? তো ভালো লাগলো। একদিন আমি এসএমএসে সোনা বলেছিলাম বলে রাগ করেছিলে তুমি। তাতে কি? তখন আমার ভালো লাগতো না। এখন আমি আমার বরকে যা খুশি তাই ডাকতে পারি। আহ, আই সি। আচ্ছা যাই হোক, একটা কথা না বললেই নয়। কি কথা? সাদাত নওশিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জবাব দেয়। ইউ আর সো সেক্সি। নওশিন সাদাতের পিঠে জোরে খামচে ধরে। এই ছি, কি বলছো এসব? যা সত্যি তাই বলছি। ইউ আর সো সেক্সি। আমি পুরোই ফিদা হয়ে গেছি এই 2 দিনে। এখন তো মনে হচ্ছে রোজই করব।
সাদাত যাও, কি সব বলছো? আউ, আস্তে খামচি দে না রে ভাই, পিঠটা একদম শেষ আমার। এত জোরে খামচি দেয় নাকি মানুষ? দেয়, আর আমিও দিব। নওশিন জোরে জোরে খামচি দিতে থাকে সাদাদের পিঠে। হপ, আমিও কিন্তু শুরু করব। তাহলে কি আজে বাজে কথা বলছো তখন থেকে? কিসের আজে বাজে কথা জানেমান? তোমার তো পুরো শরীরে মধু ছিটিয়ে রাখা। আমার মতো মৌমাছি যে খেয়ে শেষ তো দূরের কথা, এখনো এক অংশ বোধহয় শেষ করতে পারিনি। তাই আর কি। সাদাত, রোজ রাজি তো? যা, কি সব বলছো তুমি? ওকে রোজ, করলে আবার তোমারও প্রবলেম আর আমারও। যাও, ইজি করে দেই। রোজ সবটা করতে হবে না, বাট আমায় আদর করতে দিতে হবে রোজ। আর রোজ কি বলছি, আমার যখন মন চায়, চাইলে প্রতিটা সেকেন্ডও। ধ্যাৎ, সরো না প্লিজ। এত লজ্জা থাকে কোথায়? সব তো দেখে নিলাম। তোমার সারা শরীরে আমার ঠোঁটের ছোঁয়া লেগে আছে, স্পর্শকত্বর জায়গায় জিহ্বার লেহন আর। কথাটা শেষ করতে না দিয়ে নওশিন সাদাদের মুখে হাত দিয়ে আটকে দেয়। চুপ। সাদাত হাতটা সরিয়ে নিয়ে বলে, হাতটাও না সেই রকম মিষ্টি, বাট বুকটা সবচেয়ে। নওশিন লজ্জায় রাঙা হয়ে গেছে একদম। প্লিজ সেক্সি লেডি, এইভাবে লজ্জা পেও না। লাল হয়ে যাও পুরো, আমার কামড়ে দিতে ইচ্ছে করে। যা, কি সব ভাষা বলছো তখন থেকে? আমার বউকে আমি বলছি। আমার বউ কি সানি লিওনের মতো বাজে টাইপ নাকি যে লোকে বলবে আমার বউ পবিত্র? তার সিক্স উপমাটা শুধু সে আমার জন্য রেখেছে। সাদাত, তুমিও না পারো বটে। এখন ওঠো না প্লিজ। হুম, মহারানী উঠতে তো হবেই, আপনি যা নাছরবান্দা। তবে একটা অ্যান্সার দিতে হবে, তারপর উঠছি। কিসের আনসার দিব? কি প্রশ্ন করো? কোশ্চেনের। আমার থেকে তুমি কি পুরো সুখ পাচ্ছ? আই মিন, আমি তোমাকে পুরোপুরি তৃপ্তি দিতে পারছি তো? নওশিন এতক্ষণ সাদাদের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু সাদাদের এমন প্রশ্নে লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে তাকায়। কি হলো, আনসার কোথায়? নওশিন নিশ্চুপ। কি বলার আছে তার? সাদাত যে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ তৃপ্ততা এনে দিয়েছে, এই কথাটা কি মুখ ফুটে বলা যায় এত সহজে? হাজার হোক, মেয়ে তো। আই সি, এত লাজুক। বেশ, অ্যান্সার মুখে বলতে হবে না, কোনোভাবে বুঝিয়ে দাও। সাদাত নওশিনকে আলতো করে ধরে রেখেছে, বেশি ভর দিয়ে রাখেনি এখন নওশিনের শরীরের উপর। নওশিন কিছুক্ষণ চুপ করে থাকলেও পরক্ষণে সাদাতকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর নিজে সাদাদের উপর শুয়ে সাদাদের দু গালে শক্ত দু হাত দিয়ে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুধু চুমু নয়, নওশিন সাদাদের ঠোঁট এমনভাবে চুষে নিচ্ছে যে একসময় সাদাদের জিহবাও চুষতে শুরু করে। সাদাদি বা কতক্ষণ সহ্য করবে? সেও নওশিনের পিঠে আঁকড়ে ধরে শুষে নিতে থাকে নওশিনের ঠোঁটের সবটুকু মিষ্টতা। সময় পার হয়ে যাচ্ছে। এতক্ষণ সাদাতকে যে নওশিন তাড়া দিচ্ছিল নিজের উপর থেকে সরে যাওয়ার, সে এখন সাদাদের উপর শুয়ে মধুর বিষে মরার মতো কাতরাচ্ছে। আজান শেষ হয়ে গেছে প্রায় মিনিট 10 আগে। ক্লান্ত নওশিন হাঁপিয়ে উঠেছে। ধপাস করে সাদাদের উপর থেকে সরে বিছানায় গা এলিয়ে দেয়। সাদাদও হাঁপাচ্ছে। যেভাবে দুজন পাগলের মতো একজন আরেকজনের ঠোঁট চেপে ধরেছিল, হাঁপানোরই কথা। দম নেওয়ার সুযোগ তো লাগতো অবশ্যই। সাদাত শুয়ে থাকতে থাকতেই শরীরের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে পাশে থাকা টাওয়েলটা পেঁচিয়ে নিয়ে নেমে যায় খাট থেকে। ক্লান্ত সাদাত খেয়াল করেনি যে নওশিন খাট থেকে নেমে পড়েছে। তখন বুঝতে পারে যখন নওশিন ওয়াশরুমের দিকে এক পা বাড়িয়ে আবার পেছনে ফিরে তাকিয়ে বলে, আশা করি পেয়েছেন আপনার উত্তর। সাদাত বালিশ থেকে মাথা উঁচু করে তাকায় নওশিনের দিকে। নওশিন মুচকি এসে ওয়াশরুমে চলে যায়, আর সাদাতও নওশিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি এসে আবারও গা বিছিয়ে দেয় বিছানায়। নওশিন শাওয়ার নিতে নিতে শুধু সাদাতের কথাই ভেবে যাচ্ছে। আর আল্লাহর কাছে ওর তো আজ 4 বছর যাবৎ একটাই প্রার্থনা, যেন সাদাত আর ও কখনো আলাদা না হয়। আর এই বাসনাটা গত 6 মাসে আরও অনেক গুণ বেড়ে গেছে। মানে যেদিন সাদাত নওশিনকে নিজের বাবা মায়ের সামনে বিয়ে করে নেয়, আর সেই একটা বাসনাই আজ 2 দিন আগে থেকে যেদিন নওশিন সর্বসমক্ষে সাদাদের সাথে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাদাদের হাত ধরে নিজের চিরচেনা সবকিছু ত্যাগ করে সাদাদের বাড়িতে প্রবেশ করে। অপরদিকে সাদাত বিছানায় শুয়ে তার প্রিয়তমা কথায় ভেবে চলেছে। শাওয়ার ছেড়ে নওশিন রুমে ঢুকে সাদাতকে একরকম জোর করে ওয়াশরুমে পাঠায়। আর সাদাত শাওয়ার নেওয়ার সময়টুকুতে নওশিন বারান্দায় গিয়ে চুল ভালোভাবে ঝেড়ে নেয়। এই 2 দিন চুলে স্প্রে করা হয়েছে সাজানোর সময়,
আর কাল 3বার গোসল করেছে, অথচ একবারও চুল ভালোভাবে শুকানো হয়ে ওঠেনি। আর দুপুরে তো ড্রায়ারই করেছিল, তাই চুলের অবস্থা মোটামুটি খারাপ। সেজন্য এখন শ্যাম্পুটাও করে এসেছে। চুল ঝেড়ে বারান্দার গ্লাস উঠিয়ে রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। 12তলার উপর থেকে ব্যস্ত শহরটা খুব ভালোভাবেই দেখা যায়, কিন্তু ব্যস্ত শহরের ব্যবস্থা এখনো হয়নি। ভোরের হালকা আভা বোঝা যাচ্ছে কেবল, তবে সূর্যমামা এখনো ওঠেনি। কাক ডাকা আওয়াজ বুঝিয়ে দিচ্ছে ঘুমন্ত মানুষগুলোকে আরেক নতুন সকাল আসতে চলেছে। সকালের এই মৃদু বাতাসটাতে গাড়ির অদাহ্য কার্বন মনোঅক্সাইডের গন্ধ পাওয়া যায় না, কলকারখানার সীসা ভেসে আসে না। নওশীন রোজ সকালে বারান্দায় দাঁড়িয়ে এই সীসামুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। রোজ সকালে এমন দৃশ্য দেখতে আর ভেজালমুক্ত ফুরফুরে বাতাসে একরকম হারিয়ে যায় নওশীন। সাদাত শাওয়ার সেরে ড্রেস আপ করে বারান্দায় গিয়ে নওশীনের পেছনে দাঁড়ায়, আলতো করে জড়িয়ে ধরে নওশীনকে। আকাশের দিকে তাকিয়ে নওশীন সজোরে একটা শ্বাস নিয়ে বলে, দেখো সাদাত, আকাশটা কেমন হালকা দেখাচ্ছে। আবছা আকাশ দেখতে কিন্তু বেশ। হুম। একটু জোরে শ্বাস নাও, বুঝতে পারবে বাতাসটা কি ফ্রেশ, অন্যরকম একটা গন্ধ, জাস্ট ওয়াও। সাদাতও নওশীনের মতো সজোরে একটা শ্বাস নেয়, তারপর মুচকি হেসে বলে, কেসটা কি হলো? তুমি তো বললে ফ্রেশ বাতাস আসবে, কিন্তু আমি তো অন্য কিছু সুবাস পাচ্ছি। সাদাতের কথা শুনে নওশীন মুখে একটা বিরক্ত ভাব এনে সাদাতের দিকে ঘুরে তাকায়। চুলে নাক দিয়ে ঘ্রাণ নিলে তো শ্যাম্পুর গন্ধই পাবা, তাই না? সাদাত মুচকি হেসে ফেলে। ঘ্রাণটা কিন্তু যে সুগন্ধিকে হার মানায়। আবার নওশীনের চুলের দিকে নাক দিয়ে শব্দ করে শ্বাস নিতে থাকে। আহা, হোয়াট এ স্মেল! নিমিষে নওশীনের মুখের বিরক্তিকর ভাবটা উধাও হয়ে যায়। আসলে বিরক্তি না, আসলে শুধু দেখানোর জন্য ভাব নিলে যা হয় আর কি। হয়েছে, আপনার সুগন্ধ নিতে হবে না, চলুন নামাজ পড়তে হবে। তুমি কি মসজিদে যাবা? মসজিদে নামাজ পড়লে কত গুণ বেশি নেকি হবে ভাবতে পারছো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি ভাইয়া চলে গেছে কিনা। ওকে। যাওয়ার আগে চুলটা খোপা করে নেয়, আর সাদাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। খোপা করার সময় অপূর্ব লাগছিল নওশীনকে। একটু বেশি সময় ধরে দৃশ্যটা দেখার সুযোগ পায় সাদাত, কারণ ওই যে লম্বা চুল। রাতের ড্রেস আপের মতোই একটা হালকা কালারের প্লাজো আর শর্ট জামার সাথে সাদা শিফন ওড়না, আর মাথায় ভেজা চুলের খোপায় আবার এক নতুন রূপে সাদাত দেখতে পাচ্ছে তার সহধর্মিণীকে। নওশীন মাথায় ঘোমটা দিয়ে নেয়, এতে যেন মেয়েটার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। কি ব্যাপার, হঠাৎ ঘোমটা দিলে যে? মুচকি এসে জবাব দেয় নওশীন। আরে চুল ভেজা, তাই খোপা করে ঘুমটা দিয়ে নিলাম, না হলে ভাইয়ার সামনে লজ্জা পাবো না। আচ্ছা, বুদ্ধিমান বউ আমার। এতটা না, তবে অল্প। আর ভাইয়া না থাকলেও ভাবি যদি ভেজা চুল দেখে হাজারটা প্রশ্ন করবে, তাই সাবধানে তো মায়ের নেই। আচ্ছা আর বকবক না করে যাই, তা না হলে ভাই আবার চলে যাবে। নওশীন গিয়ে ওর ভাবির রুমে নক করে। এদের বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করার জন্য এই সময় ওঠে। ভাবির রুমে লাইট অন দেখে নওশীন বুঝে ওরা উঠে পড়েছে, তাই ডাক দিতে কোনো সমস্যা নেই। ভাবি, ভাবি। সাড়া দেয় নওশীনের ভাই। তোর ভাবি ওয়াশরুমে দরজা অন আছে, আয়। নওশীন ভেতরে ঢুকে। ওর ভাই মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও তুমি যাওনি এখনো? যাবো এখন, কেন? নওশীনের ভাবিও এতক্ষণে অজু করে বেরিয়ে আসে। কি ব্যাপার নৌশিন, কিছু লাগবে? না ভাবি, সাদাত নামাজে যাবে তো, তাই দেখতেলাম ভাইয়া চলে গেছে নাকি। ও আচ্ছা, আমি ওয়েট করছি ড্রয়িং রুমে, ওকে আসতে বল। আচ্ছা। নওশীন রুমে গিয়ে সাদাতকে পাঠিয়ে দিয়ে নিজের নামাজটাও আদায় করে ফেলে। ঘুম পাগল নওশীনের ঘুম পাচ্ছে, আর ওর আসল ঘুমিতে হয় ফজরের নামাজের পর থেকে সকাল 10টা অবধি। তাই অভ্যাসবশত এই সময় একটু বেশি ঘুমিয়ে পড়েছে। সাদাত আসবে বলে দরজা অন করে শুয়ে পড়ে। শুয়েছে বুঝতে পারলেও কখন যে ঘুমিয়ে গেল সেটা নওশীন নিজেও বুঝতে পারেনি। সাদাত নামাজ সেরে এসে দেখে নওশীন বেভরে ঘুমিয়ে আছে, তাই আর ডাকাডাকি করেনি। এই বেচারাও ঘুম চলে এসেছে। নওশীনের ঘুম দেখে টানা 2 রাত ঘুমায়নি, ঘুম আসাটাই স্বাভাবিক। তাই দরজা লাগিয়ে সাদাতও শুয়ে পড়ে। নওশীনের মাথায় হাত রাখতে গেলে নওশীন ঘুমের ঘোরে সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে, আর খোলা ভেজা চুলগুলো সাদাতের মুখে গিয়ে পড়ে। সাদাত চুলগুলো মুখ থেকে সরিয়ে সাইডে মেলে দিয়ে নওশীনকে আঁকড়ে ধরে 2 চোখ বন্ধ করে নেয়। আবারও চোখ খুলে ঘুমন্ত নওশীনের মায়াবী মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে ভালোবাসার মানুষটার কপালে ভালোবাসার পরশ এঁকে আবারও 2 চোখ বন্ধ করে ফেলে। নওশীনের মতো সাদাতও এক মুহূর্তে হারিয়ে যায় গভীর নিদ্রায়।
হারানোর তো কথাই। তাই তো লোকে বলে তৃপ্ত আত্মার নিদ্রা ছেদ ঘটানো দায়। নৌশিন, নৌশিন, কি রে, ঘুম হলো তোর? ঘড়ির কাঁটায় সকাল 8:15। দরজার বাইরে নরসিনের ভাবি কড়া নাড়ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় নরসিনের নাম ধরে ডাকাডাকি করছে, বাট তবুও কারো কোনো পাত্তা নেই। এই নিউ কাপল, আপনাদের কি ঘুম হলো? কি রে, আর কত ঘুমাবি? আমি কিন্তু এবার দরজা ভেঙে ভেতরে ঢুকবো। বাইরে ডাকাডাকির শব্দে সাদাদের ঘুম ভেঙে যায়। অবশ্য ডাকাডাকিতে সাদাদের ঘুম সহজে ভাঙে না, কিন্তু সাদাদ রোজ 8টায় ঘুম থেকে উঠে জিম করে, তাই গভীর ঘুমে তলিয়ে গেলেও অভ্যাসবশত এই সময় ডাক পড়ায় ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে সাদাত দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:20, আর বুকের উপর ঘুমন্ত একটা পড়ি। সাদাত ডাকাডাকির ধরন শুনেই বুঝতে পারে যে ভাবি ডাকছে, তাই নওশিনকে ডাকতে শুরু করে। নওশিন উঠো, 8:30 বাজে। নওশিন নিশ্চুপ। সাদাত নওশিনের গায়ে একটু নাড়া দিয়ে। নওশিন উঠবে না? নওশিনের জন্য ঘুমের পারফেক্ট সময় এটা, তাই এই সময় সাদাত ডাকাতে নওশিন একটু বিরক্তই হয়। অবশ্য এই সময়ও রোজই বিরক্তিকর বোধ করত ওর বাবা মায় ডাকাডাকির চোটে, আর আজ এই সাদাত ডাকাডাকি শুরু করেছে। সাদাতের নাড়া খেয়ে নওশিন সাদাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওইদিকে বাইরে নওশিনের ভাবি এখনও দরজার বাইরে ডেকে চলেছে। নওশিন উঠো, টেডি বিয়ার। ভাবি ডাকাডাকি করছে। ইস, আর একটু ঘুমাই। নওশিনের ঘুম ঘুম গলার আওয়াজ সাদাত এতদিন ফোনে শুনত, আর আজ রিয়েল লাইভে। বেশ লাগছে সাদাতের। আবারও যেন মুগ্ধ হয়ে গেছে এমন ঘুম ঘুম কণ্ঠে। বাইরে ভাবি দাঁড়িয়ে ডেকে চলেছে। আরে ভাবি আসছে। আর একটু প্লিজ। সাদাত আর ডাকাডাকি না করে নওশিনকে আস্তে করে ছাড়িয়ে বালিশের ওপর মাথা রেখে নিজেই দরজা খুলে দেয়। আরে তুমি, তা তোমার বউ এখনো উঠলো না? ঘুমাচ্ছে আর কি। ওর যত ঘুম তো সকালবেলা। তা আপনারও কি সকালবেলা ঘুমের অভ্যেস আছে নাকি? 7:30 বা 8টা। আহারে, আর একটু বেশি হলেই দুজন সেম হতো। তাহলে কিন্তু একটা ফেভার হয়ে যেত, দুজনের সকালে ঘুম আর রাতে। সাদাত ঘাড় চুলকিয়ে মুচকি হাসে, আর সাদাতকে ব্লাশিং হতে দেখে ভাবিও হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জামাইবাবু, দেখি আপনার বউয়ের কি অবস্থা। ভেতরে ঢুকে দেখেন নওশিন গভীর ঘুমে আচ্ছন্ন। নৌশিন, নৌশিন, এই মেয়ে ওঠ। এমনি ডাকায় কাজ না হয় গায়ে ঠেলা দিতে শুরু করেন ভাবি। ওই ঘুম পাগলি, ওঠ, পরে ঘুমা, এখন ওঠ। আর একটু। না, তুই এখনই ওঠ, ওঠ বলছি, মা ডাকছে তোকে। কি রে, ওঠ। সাদাত নওশিনকে এভাবে ডাকতে দেখে হাসি থামিয়ে রাখতে পারছে না। ভাবি, এভাবে বোধহয় হবে না। এই নাও, এটা কাজে লাগাও। ভাবি সাদাতের দেওয়া পানির গ্লাসটা হাতে নিয়ে অল্প পরিমাণ পানি নওশিনের মুখে ছিটিয়ে দেয়, আর নওশিন ইস বলে একটু বিরক্ত হয়ে পাশে থাকা একটা বালিশ নিয়ে নিজের মুখের উপর দিয়ে রাখে, কিন্তু চোখ এখনো খুলেনি। তুই কি উঠবি না? ভাবি নওশিনের হাত ধরে একটু ঝাঁকি দেয়। নওশিন তন্দ্রায় ডুবে ঘুম ভাঙা স্বরে বলে, সাদাত জান প্লিজ, রাতে অনেক হয়েছে, এখন আর কিচ্ছু করো না, একটু ঘুমাতে দাও না প্লিজ সোনা। ভাবি নওশিনের কথা শুনে সাদাদের মুখের দিকে তাকে এমন একটা ভাব দেখালো, মনে হয় যেন উনি জানে না রাতে কি হয়। তারপর আবার পর মুহূর্তে অট্টহাসিতে মেতে ওঠে, আর সাদাত টাল সামলাতে একটু লজ্জা লাগলে নিজেও হেসে ফেলে। ভাবি এবার নওশিনের মুখের বালিশ সরিয়ে আবারও পানি ছিটিয়ে, আরে আমি তোর ভাবি, তোর জান শোনা না। এখনো ঘুমিয়ে আছি। সাদাত নওশিন কেমন মরার মতো ঘুমাতে দেখে ভাবির হাত থেকে পানির গ্লাস নিয়ে পুরো পানি নওশিনের মুখে ঢেলে দেয়, আর নওশিন সাথে সাথে চমকে উঠে এক লাফে বসে পড়ে। চোখ খুলতেই দেখে এক পাশে সাদাত আর অন্য পাশে ভাবি। নওশিন হাবলার মতো একবার সাদাতের দিকে তো আরেকবার ভাবির দিকে তাকাচ্ছে। ভাবি আর সাদাত নওশিনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তার উপর নওশিন আবার ঘুম ঘুম গলায় বলে, কি হয়েছে? এতে ওদের দুজনের হাসির মাত্রা আরো বেড়ে যায়। ভাবি কোনো মতে হাসি থামিয়ে বলল, কিছু হয়নি জান, রাতে কি হয়েছিল সোনা? বলে আবার হাসি শুরু করে। নওশিন সাদাদের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, রুমে কি হয়েছে বোঝার চেষ্টা করছে। পরক্ষণে ভাবি আবার বলে ওঠে, কি হয়েছিল জান রাতে, বললা না তো?
নওশিন কিছু একটা বুঝতে পেরে চোখ বড় করে দুজনকে দেখে এক লাফে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওই দুটো বকবক করছে আর পাগলের মতো হেসে চলেছে। নওশিন মুখ মুছতে মুছতে ভাবির সামনে গিয়ে দাঁড়ায়, ভ্রু কুচকে বলে, খবিশদের মতো হাসছো যে, কি হয়েছে? তুই বদমাইশ আমার আরামের ঘুম নষ্ট করে এখন হাসা হচ্ছে, তাই না? না জান, কিচ্ছু না। তা শোনা, তোমার ঘুম হয়েছে কাল রাতে? কি সব জান শোনা বলছো? ছি, লজ্জা নাই তোমার ভাবি? ও, আমি বললেই লজ্জা নাই আমার, তাই না? আর নিজে বললে কিছু না। আমি? তা বরকে জান, সোনা এসব ডেকে কি বেঁধে রাখার ফন্দি করছেন আপিজি? নওশিন লজ্জা পেয়ে গেল। ও কিছুটা মনে করতে পারছে, কারণ ও জানে ঘুমের ঘরে অনেক কিছুই বলে। ভাবি? হা হা হা, ঠিকই আছে। কিচ্ছু ঠিক নেই। ওকে আমি এসব বলে বেঁধে রাখতে যাব কেন? ওকে গরু ছাগল নাকি? গরু ছাগলকে বেঁধে রাখা যায়, স্বামীকে তো না। আর সে তো এমনি আমার, তাই বেঁধে রাখার প্রশ্নই আসে না। সাদাতের দিকে তাকিয়ে মুচকি হাসে নওশিন। বাব্বা, আমার ননদিনী তো অনেক কিছু বোঝে রে। দোয়া করি যেন সারা জীবন তোরই থাকে, বাঁধে নয়, ভালোবাসায় আঁকড়ে রাখিস। আরে বাস, আমি তো সুপারম্যান হয়ে গেলাম ভাবি। জি না, আপনাকে সুপারম্যান হতে হবে না। ম্যান হয়েই থাকুন। আর হ্যাঁ, অন্য কারো না হয়ে শুধু আমার হয়ে। হয়েছে হয়েছে, চল এবার। সেই কখন মা ডাকতে পাঠিয়েছে, এখন না গেলে মা নিজেই ডাকতে আসবে। অনেকক্ষণ হলো খাবার রেডি, কাল রাতে তো কিচ্ছু খাননি আপনারা। সো জলদি আসেন, আমি গেলাম। ভাবি চলে গেলে নওশিন পিছন থেকে চিল্লায়। আর শোনো, এত সকালে আমি খাবো না। পেছন না ফিরে ভাবি জানায়, তোর খেতে হবে না, তোর বরকে নিয়ে আয়। যা, চলে গেল। এত সকালে মানুষ খায় নাকি? 9টা বাজতে এখনো 15 মিনিটের বেশি সময় বাকি। ধুর, ভাল লাগে না। আমার পেটে কিন্তু বিড়াল নাচানাচি করতেছে, সো প্লিজ চলো। এই, তোমার এত ক্ষুধা লাগে কেন বলো তো? আর আমি তো শুনেছি ক্ষুধা লাগলে নাকি পেটে ইঁদুর বা চুচু দৌড়ায়। তোমার পেটে ডিরেক্ট বিড়াল? আরে বোকা, আমার বেশি ক্ষুধা লাগছে তাই ইঁদুর বিড়ালে কনভার্ট হয়ে গেছে। আর এখন ভাবির মুখে খাবারের কথা শুনে বিড়ালটা বেশি লাফালাফি করতেছে। আফটার অল শ্বশুরবাড়ির খাবার বলে কথা, ব্যাপারটাই আলাদা। কত কিছু খাবো। নওশিন ভেঙচি কেটে। রাক্ষস একটা। হোপ, কাল রাতেও কিন্তু শ্বশুর বাবার সামনে খাওয়া নিয়ে বলছো, আর এখন আবার বেশি বললে সব বাদ রেখে সারাদিন তোমাকে খাবো। চোখ টিপি দিয়ে। তখন ভালোভাবে বুঝবে রাক্ষস কি জিনিস। ছি ছি, চলো। সাদাত মুচকি এসে বলল। চলুন। দুজনেই খাবার টেবিলের দিকে যেতে থাকে। নওশিনের বাবা আর ভাই আগে থেকে ওদের জন্য ড্রয়িং রুমে ওয়েট করছিল। সাদাত আর নওশিনকে দেখে নওশিনের বাবা উঠে দাঁড়ায়। এই তো সাদাত এসে গেছে, চলো বাবা ব্রেকফাস্ট সেরে নিই। রিমা, তোদের হলো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি, এসো তোমরা। সাদাত, নওশিনের বাবা ভাই সবাই মিলে ডাইনিং এর দিকে এগিয়ে যায়। বসো সাদাত। আরে আমি কি মানুষ না গরু? আমিও তো খেতেই এসেছি, তাই না? আর তোমরা শুধু ওকেই বলে যাচ্ছ তখন থেকে। আমার নাম তো মুখেই আসছে না তোমাদের। পাগলি মেয়ে, তুমি এত ইজিলি আসে বুঝতে পারবা না। আর সাদাত বাবা তো নতুন, তাই আর কি। ছাই, সব আদর এখন সাদাদের জন্য, আমার জন্য কিচ্ছু না। না আরে তোকে খাবারের সময় কি আলাদা করবো বলতো? তুই কি খেতে জানিস নাকি? বলেই হলো, আমি অনেক খেতে পারি। জানো ভাইয়া, কাল না আমি বিফ খেয়েছি। আল্লাহ গো, কোন কি আপা, আপনি গরুর গোস্ত খাইছেন? তাই নাকি? কিভাবে সম্ভব? আরে সাদাত জোর করে মুখে ঢুকিয়েছে, আর আমি গিলেছি। শুধু বমিই করতাম, বাট সবার খাওয়া নষ্ট হবে তাই পানি খেয়ে কোনো রকমে আটকে রেখেছিলাম। মেয়েটার কমন সেন্সের একটু অভাব না হলে বাবার সামনে বলে নাকি যে বর জোর করে মুখে খাবার দিয়েছে। যাক, তাইলে দুলাভাই আপনারা মানুষ করবার পারবো। আরে তোর কি মনে হয় রে, আমি কি মানুষ না? হ মানুষ, তবে খাইওর মানুষ না। দুলাভাই আপনি আপারে খাওয়াটা একটু শিখাইয়ে নিন। সাদাত মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটা অল্প বয়সী ছেলে দৌড়ে এসে নওশিনের পাশে বসে। আরে আপু, তুই তো জামাই পেয়ে আমাকে ভুলে গেলি একদম। আমি যে তোদের বাসায় আছি সেটা তোর খেয়ালই নেই। তোর বর কি আমার চেয়েও বেশি হ্যান্ডসাম নাকি, যে আমাকে তোর মনেই পড়ে না?
তোর মতো হ্যান্ডসাম কেউ আছে নাকি? আর আমি তোকে একদম ভুলিনি। কাল আমি যখন আসছি তুই ঘুমোচ্ছিলি, আর আমি তো কেবল উঠে এলাম, সো তোকে ডাকার চান্সই পাইনি। হয়েছে, তোর আর বলতে হবে না। তুই তোর বরকে নিয়েই সুখে থাক, আমার কথা তোর ভাবতে হবে না। হাই ভাইয়া, আমি আরফান, রাইট? একদম পাক্কা। আচ্ছা ভাইয়া, বলো তো, আমি কি কোনো দিক থেকে কম হ্যান্ডসাম? তবুও তোমার বউটা আমার মন বুঝলো না। কে বলেছে? তুমি শুধু হ্যান্ডসামই না, একদম পারফেক্ট হ্যান্ডসাম। তোমার তুলনায় আমি তো জিরো। আরফান নওশিনের চুল ধরে টান মেরে দেখেছিস, খালি তুই ছাড়া সবাই আমার মর্মটা বুঝলো। আর আমি চুল ধরে টানিস কেন? তোর মর্ম আমার বোঝা লাগবে না। বেশি পেঁচাল না পেরে চুপচাপ খেয়ে নে। এই, তোর মতো না যে না খেয়ে বসে থাকবো। ও ফুফি, খাবার দাও তাড়াতাড়ি। 2-3 জন সার্ভেন্ট একের পর এক খাবার ডিশ রেখে যাচ্ছে। নওশিন তো পুরোই হা। আরে আরে, আর কত খাবার আছে? এত খাবার কে খাবে? এই, তুই চুপ কর তো আপ্পু, তোর খেতে হবে না। তুই শুধু দেখ, আমরাই খাই। খা খা, রাক্ষসের দল সব। এত খাবার টেবিলের জায়গায় টান পড়ে যাওয়ার মতো। আসলে নতুন জামাইয়ের খাতির করবে বলে কথা, তার উপর আবার বড় লোকের কারবার। আরফান, আমিও তোমার সাথে একমত, বাট খাবার আসলেই ওভার দেখা যাচ্ছে। কি বলো বাবা? কিছু ওভার হয়নি, সব কিছু খেতে হবে। হ্যাঁ, জি ভাইয়া, না বলো না। হ্যাঁ, তুমি না পারলে আমি তো আছি। নওশিনের ভাবি হাতে একটা ট্রে নিয়ে খাবার টেবিলে রাখে। এই চুপ করতো আরফান, চুপচাপ খা। সাদাত এত খাবার দেখে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ভাবির আনা ট্রেতে খাবার বাটিগুলো দেখে। সাদাত, অবাক হওয়ার কিছু নেই। এগুলো তোমাকে খেতে হবে না, এগুলো তোমার উনির খাবার। নওশিন এতক্ষণ বাটিগুলোর দিকে তাকায়। খাবার দেখে তো মহা খুশি। ভাবি, লাল শাক, আলু ভর্তা, মলা শুটকি, লেবু পাতা ভর্তা। প্রাণ তো জুড়িয়ে গেল আমার। তাড়াতাড়ি গরম গরম ভাত দাও, আমি আর সামলাতে পারছি না। বলেই নওশিন নিজের প্লেটে ওর ভাবির দিকে এগিয়ে দেয়। আরে দাও দাও, আগে আমাকে সাদা ভাত দাও, পরে তোমাদের জামাইকে আদর শুরু করো। আমার আর তর্স হইছে না। এই থাম তো তুই। ভাইয়া, তুমি জানো কতদিন পর মলা শুটকি খাবো আমি? ই ভেবেই তো আমার নাচতে ইচ্ছে করছে। মামি, তোমার ছেলে আমার চুল হাত দিচ্ছে কিন্তু। তবু আমার অন্যজনকে রাক্ষসী বলে, সালা শুটকি খোর। রান্নাঘর থেকে আরফান, কি সব ভাষা তোর? দাঁড়া, তোর কপালে থাপ্পড় আছে। আরফান আবার নওশিনের চুল ধরে টেনে ফিসফিসিয়ে বলে, হারামি, তোর জন্য আম্মুর কাছে বাঁশ খেতে হয়। আরফান, কি করছিস তুই? দাঁড়া, আমি আসছি। নওশিনের দিকে চোখ পাকিয়ে। এই আরফান বাবা, দুষ্টুমি করে না, খেয়ে নাও। তোমার ফেভারিট ডিশ আছে তো দেখছি। জি আঙ্কেল। সাদাত শুধু বসে বসে ওদের কাণ্ড দেখছে। একে তো জামাই আদরের খাবার ওভার হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত নওশিন আর আরফানের খুনসুটি, আর সবচেয়ে অবাক হচ্ছে নওশিনের খাবারের ডিশ দেখে, যার জন্য নওশিন এত এক্সাইটেড হয়ে গরম সাদা ভাতের জন্য প্লেট পেতে বসে আছে। ও ভাবি, আগে আমাকে দাও না, পরে সাজাবো এগুলো। আরে বাবা, দাঁড়া, ঠিক করে রাখি একটু। তাড়াতাড়ি প্লিজ। ইটস, থাম তো। তুই চুপ থাক, তুই বুঝবি না। আমার বোঝার দরকার নাই। দেখ, তোর ছেড়ছাড়ি দেখে তোর বড় হাসছে। এই তুমি হাসছো কেন? তুমি কি জানো লেবু পাতা ভর্তার সাথে মলা শুটকি কত মজা, জাস্ট অমৃত। আর তার সাথে বেগুন ভাজা হলে তো সোনায় সোহাগা। ও ভাবি, কত কিছু রান্না করলে, আর আমার জন্য একটা বেগুন ভাজলে না? সাদাত নওশিনের কাণ্ড দেখে মুচকি হেসে যাচ্ছে। আরে সময় তো লাগবে, আমি তো এই শুটকিয়ে ভাজতে চাইছিলাম না, মামি জোর করলো তাই ভাজলাম। আপাতত কা তোর এই কুখাদ্য, তারপর বেগুন ভাজা করে দেবে। নওশিন মন খারাপ করে বলল, ভাইয়া, এগুলো কুখাদ্য না, অনেক টেস্ট, চাইলে খেয়ে দেখতে পারো। তুই কা, তোর তো ভালো খাদ্য ফেরেস হয় না। বাবা, দেখলে তো ভাইয়া কি বলে। তুমিই বলো, এগুলো তো ন্যাচারাল খাবার, এগুলোর সাথে আর কোনো কিছুর তুলনা হতেই পারে না। আচ্ছা আচ্ছা, এই না তোর সাদা ভাত, এখন খাওয়া শুরু কর। কি সুন্দর গান আসছে। আসলেই লেবু পাতা ভর্তার গন্ধটা জোশ। এই যে নে,
তোর সব বাটি সামনে দিলাম, তুই নিয়ে নিয়ে খা। আর এই যে তোর বেগুন ভাজা। ভাবি, ও বেগুন ভাজা, আল্লাহ, একদিন আমার সব ফেভারিট খাবার। ও দারুণ দারুণ। যা, বেগুন ভাজা করেছো ওর জন্য? এই না বললে করনি, সব ওনার জন্যই করেছো ভাবি। এটা কিন্তু একদম ঠিক করনি। আরে হিংসা কেন করছিস? দেখ, তোর প্রিয় কাতলা মাছের বিহারও তো করেছি। ও, একটা ডিসি করেছো আমার নিয়তে, আর সব তোমাদের ননদের জন্য। দেবর তো পচে গেছে, তাই না? আর বেগুন ভাজা এনে ঢেকে রাখা হয়েছে, দেন সারপ্রাইজও দেওয়া হলো। ওর সব খাবার বানাতে জাস্ট 15 মিনিট লেগেছে, আর তোদের এক এক ডিশ বানাতে পুরো সকাল লেগে গেছে সব কটা লোকের। এখন তো খেয়ে নে, দেখ অনেক কিছুই আছে। লাঞ্চে তোর জন্য তোর সব ফেভারিট ডিশ দিব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। এখন চুপচাপ খা। দেখা যাবে। ভাবি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, আর নওশিন নিজেরটা নিয়ে অলরেডি কথা বন্ধ করে খাওয়া শুরু করে দিয়েছে। সাদাত চেয়ে চেয়ে নওশিনের খাওয়া দেখছে। হাফ প্লেট গরম সাদা ভাত দেওয়া হয়েছে ওর প্লেট সামনে, ছোট ছোট বাটিতে করে সব ভর্তা। নওশিন প্রথমে লেবু পাতা ভর্তা নিয়ে ভাত মাখতে শুরু করেছে, তারপর লাল শাক নিয়ে এক লোকমায় ভরে খেয়ে নিল। 2-3 লোকমা লাল শাক খেয়ে জাস্ট অসাম ভাবি। লেবু লতাটা তো ওয়াও হয়েছে, আর লাল শাকের ঝালটা একদম পারফেক্ট। নিশ্চয়ই লাল শাকটা মামি করেছে, আর লেবু লতা ভর্তা তো তুমি, এম আই রাইট? ভাবি হেসে বলে, হ্যাঁ রে পাগলি, লেবু পাতা ভর্তা আর তোর শুটকি ভাজা আমি করেছি। মামি লাল শাক আলু ভর্তা করেছে, আর মা বেগুন ভাজা করেছে। এবার তুই চুপচাপ সব ভাত শেষ কর। অবশ্যই করব। তুমি জানো, যদিও আমি কম খাবার খাই, কিন্তু খাবার নষ্ট করি না। হ্যাঁ, এখন। আরে সাদাত, খাওয়া শুরু করো ভাই। জি ভাইয়া, করছি। আরে খাও খাও, তোমার জন্যই তো কত কিছু করলো। ভাবি নওশিনের কথা শুনে ওর দিকে চোখ রাঙিয়ে। নৌশিন, নওশিন আবার চুপ হয়ে খাওয়া শুরু করে। লেবু পাতা ভর্তা দিয়ে আবারও বেশ কিছু ভাত মাখিয়ে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আর বাম হাতে মলা শুটকি নিয়ে এমনি ভাতের সাথে চিবিয়ে খাচ্ছে। আরে কিসব খাচ্ছ তুমি? এগুলো মানুষ খায়? কি বলো তুমি? এগুলোর যা টেস্ট, না খেলে তুমি বুঝবেই না। এই নাও, খেয়ে দেখো। কথা শেষ হওয়ার সাথে সাথেই নওশিন সাদাদের প্লেটে একটু লেবু পাতা ভর্তা আর একটা বেগুন ভাজা তুলে দেয়। আরে কি করছিস এটা? তেহারিতে লেবু পাতা দিলি কেন? আজব তো। সাদাত নওশিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। যে ছেলে চামচ ছাড়া খায় না, সে খাবে লেবু পাতা ভর্তা? সাদাত, দাঁড়াও, আমি প্লেট পাল্টে দিচ্ছি। যদিও সাদাত এসব খায় না, তবুও বউ পাতে তুলে দিল। শ্বশুরবাড়িতে এসে এখন খাবার প্লেটটা চেঞ্জ করলে নিজের ইমেজটা নষ্ট না হলেও নওশিনের খুশির জন্য প্লেট চেঞ্জ করলো না সাদাত। না না ভাবি, ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। ভাবি খেয়ে দেখুক না, একটু একটু টেস্ট করো। যদিও তেহারির সাথে এটা ভালো লাগবে না, তবে গন্ধটা শুকে দেখো, জোস লাগবে। আর বেগুন ভাজাটা তেহারির সাথে খাওয়াই যায়। রাগ করো না, একটু খাও। সাদাত চামচ দিয়ে খাচ্ছিল, সেই চামচ দিয়ে নওশিনের প্লেট থেকে সাদা ভাত তুলে নিয়ে লেবু পাতা ভর্তা দিয়ে খায়। নওশিন তো এই দৃশ্য দেখে পুরোই হা। নওশিনকে আরো অবাক করে দিয়ে সাদাত বেগুন ভাজাটাও খেয়ে নিল। আসলে অন্যরকম খাবার। যদিও বেগুন ভাজা আমি খেয়েছি, কিন্তু লেবু পাতাও যেভাবে খাওয়া যায় আজ জানলাম। বাহ, ভালোই তো। তোমাকে দিব আর একটু। তুমি কি নৌসিনের মতো পাগল হলে নাকি? কি বলছো? এত সব রেখে এগুলো খাবে নাকি? তাও তো বটে। নাও সাদাত, তুমি তেহারিটা তাড়াতাড়ি খেয়ে নাও। নৌশিন বলেছিল তোমার নাকি মটরশুঁটির পরোটা অনেক প্রিয়। আগে তেহারিটা শেষ করে নাও, তারপর মটরশুঁটির পরোটা সাথে মাটানো আছে। কি বলো ভাবি? মটরশুঁটি পরোটা আগে বলবে না? তাহলে তো আমি তেহারিটা নিতামই না। বাবা, সব খেতে হবে কিন্তু, কোনো না শোনা হবে না। আরে খাও, তেহারি একটুই তো নিয়েছো, তারপর তোমার যত খুশি মটরশুঁটির পরোটা খাও, কেউ মানা করবে না। নওশিনের বাবা সবজি দিয়ে 2টো রুটি খেয়ে উঠে পড়েন। বেচারা ডায়াবেটিসের রোগী, কত খাবার, কিছু খেতে পারল না। সাদাতকে নওশিনের ভাবি জোর করে তেহেরি, বেশ কয়েকটা মটরশুঁটির পটরা আর মাছ মাংসের কত রকমের ডিশ, কাবাব থেকে শুরু করে গরুর ফুড রেট পর্যন্ত প্রায় সব কিছুই।
সাদাদের শেষ পর্যন্ত তো অসহ্যই লাগছিল। অবশ্য নওশিনকে অনেকবার ইশারা করেছে যে ভাবিকে না করতে, কিন্তু নওশিন তা না করে সাদাদের মুখ দেখে মিটমিট করে হাসছিল। আর ভাবি তো ভাবি, জোর করেই খাবার তুলে দিচ্ছিল। আরফানও খেয়ে দিয়ে উঠে যায়। নওশিনের ভাইয়া খাবার সেরে অফিসের জন্য বেরিয়ে পড়ে। নওশিন সবটুকু ভাত শেষ করেছে, ভর্তাগুলো আর শুটকি দিয়ে। খাওয়া শেষে সাদাত নওশিনের রুমে চলে যায়। রুমে ঢুকেই সাদাত ধাপ করে বিছানায় শুয়ে আল্লাহ, শ্বশুরবাড়ির আদর খাবো কত। এক্সাইটেড ছিলাম, বাট তাই বলে এত গলায় লবণ ঢোকার জায়গাটুকু বাকি নেই। এই হাসবে না একদম। আমি আবার কি করলাম? হাসলেও দোষ? তবে আমি আজ খুব 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 খুশি। কতদিন পর আমার প্রিয় সব খাবার খেলাম। প্রাণটা জুড়িয়ে গেল। শুয়ে থেকে সাদাতের চোখটা জাস্ট লেগে এসেছে। নওশিন আয়নার সামনে বসে চুল ঠিক করছে, আর এমন সময় এই আপু, কি করিস? দেখছিস না? তোর এই ঘোড়ার লেজ ঠিক করছিস। আর কি? আরফান, লাগে, ব্যথা লাগে কিন্তু। এমন করে কেউ চুলটা নে, যত সব। আরফান আর নওশিনের বকবকে সাদাতে তন্দ্রা কেটে যায়। তারপর আবার আরফান চুল টান দেওয়ার কারণে নওশিন চিৎকার করলো। তাতে কি আর সাদাতের ঘুম থাকে নাকি? আরফান, আমার সামনে আমার বউকে ব্যথা দিচ্ছ? ওরে সাব্বাস, তোমার বউ কিন্তু আমার পুরনো জিএফকে, সো তোমার আগে ওর ওপর আমার অধিকারগুলো বললেও হবে। আচ্ছা, এই নাও। বলেই আরফান নওশিনের চুল ধরে জোরে একটা টান দেয়। আসলে এবার বেশি লেগে গেছে। ও মা গো! আরে আস্তে ভাই, লেগে যাবে। হা হা হা। দাঁড়া, তোর হাসি বন্ধ করছি। আরফানকে থাপ্পড় দেওয়ার জন্য ওঠা মাত্রই দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। পেছন পেছন নওশিনও ছুটতে থাকে। ড্রয়িং রুমে সোফাকে ঘিরে নওশিন আর আরফান ছোটাছুটি করছে। এই কি হলো তোদের? দেখো মা, আপু আমাকে মারার জন্য তাড়া করছে। মামি, তোমার ছেলে আমার চুল ধরে টানাটানি করে। আমার কি লাগে না? তুমি ওকে কিছু বলো। আরফান, তোকে কতবার বলেছি যে আপুর চুলে হাত দিবি না। তোর বাবা আসুক, দেখ তোর কি করি। এই এই এখানে বাবা আসলো কোথা থেকে? আচ্ছা, এই বসলাম আমি। আপু আয়, আমার চুল টেনে দে। তো হয়ে গেল না শোধবাদ? আয় দে। নওশিন আরফানের চুল ধরার সাথে সাথে আরফান নওশিনের চুল ধরে জোরে হ্যাচকা টান দিয়ে এক দৌড়ে নিজের রুমে। ও মা গো, আমি শেষ। আরফান, ওই হারামি, তুই বের হ একবার রুম থেকে। তোর খাওয়া বন্ধ দুপুরবেলা। দেখছো মামি, তোমার ছেলে কি বদমাইশ। সকালবেলায় মাথাটা ব্যথা করে দিল একদম। রাগ করিস না মা, জানিসই তো দুষ্টু একটু, তাও শুধু তোর সাথেই করে। উফ মামি, কি যে বলো না। রাগ করতে যাব কেন? আচ্ছা মা, শোন না, বলছি যে তোর শ্বশুরবাড়ির লোকগুলো কেমন রে? মানে একদিন তো ছিলি, কেমন বুঝলি? এতক্ষণে নওশিনের মা ও নওশিন আর আরফানের চিল্লাচিল্লির জন্য ড্রয়িং রুমে আসেন, নওশিনের পাশে বসে। হ্যাঁ মা, বল। আমি জিজ্ঞেস করব ভাবছিলাম, এখন তোর মামিই করে দিল। বল তো একটু। মা, মামি, কি সব বলো না তোমরা। খারাপ কেন হতে যাবে? সবাই খুব ভালো। না না, খারাপ তো বলছি না, শুধু জানতে চাইলাম তোর সাথে কেমন। সবাই ভালো মামি। তবে রিদি তোর সাথে রাতে খারাপভাবে কথা বলেছিল কেন? কাল রাতে সাদাতদের বাড়িতে পৌঁছালে সবাই নওশিনকে নিয়ে মাতামাতি করছিল। আর রিদি নামের মেয়েটা নওশিনকে এমন সব প্রশ্ন করেছিল সবার সামনে, যেসব মোটেও ভালো মানের নয়। কি হলো বল? তোমরা কি করে জানলে? আমরা কি করে জানলাম? তোর জানার দরকার নেই, তুই শুধু বল, রিদি কি তোকে খারাপ কিছু বলেছে? না গো মামি, তেমন কিছুই বলেনি। তাছাড়া রিদি আপু এমনি একটু অমনি, সবার সাথে লাউডে কথা বলে। বলো না, তোমাদের কে বললো? ড্রাইভার কালকে আমাদের একটা গাড়ি ওদের কিছু গেস্টকে ড্রপ করে দিয়ে গেছে ভালুকা থেকে, যেটা তোদের গাড়ির পেছনেই ছিল। আর তোর শ্বশুরমশাই জোর করে ওনাকে বাসার ভেতরে নিয়ে যায়। আর তখন তুই হলো রুমে ছিলে। তোকে নাকি রিদি কিছু প্রশ্ন করেছিল। মা, সেসব কিচ্ছু না, তুমি টেনশন করো না। তাছাড়া সবাই তো খুব ভালো। রিদি আপু এমনিতে সারাদিন অফিসেই থাকে, আর সাদাদও ওকে খুব বেশি পছন্দ করে না, তাই ওর সাথে সারাদিন আমার খুব বেশি একটা কথা হবে না। তোকে কি বলেছে ও?
ও মা, তুমি কি শুরু করলে বলো তো? আমি বসে আছি তোমাদের কাছে আর তোমরা আমাকে আদর না করে কি সব নিয়ে পড়ে আছো। রিদি আপু আমাকে যেসব বলছে সেগুলোর উত্তর আমি তো দিয়েছি নাকি? তাছাড়া আমার যা রিদি আপুকে তখনই সবার সামনে বারণ করে আমার সাথে এমন করে কথা বলতে। তাহলে তো আর কিছুই যায় আসে না। এখন বাদ দাও তো সেসব কথা। আচ্ছা যা বাদ দিলাম, কিন্তু শোন, কোনো সমস্যা হলে জানাবি কিন্তু। তোর যা চাপা স্বভাব, নিজে নিজে চেপে রাখছিস না কিছু। আমাদের থেকে আমাদের টেনশন হবে মা। তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? আমার কোনো প্রবলেম হলে বলবো তো তোমাদের, হয়েছে এবার। আচ্ছা এখন যা, রুমে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। আর শোন, ওর কাছে জানতে চাস দুপুরে কি কি খেতে ভালোবাসে। আবার সরাসরি বলিস না যে মা জানতে চেয়েছে। আর কত খাওয়াবে? সকালবেলায় তো দুপুরে সব খাওয়া খাইয়ে দিলে। মেয়ে কি বলে রে সোহানা? আরে বদ্ধু, নতুন জামাই, একটু খাতির যত্ন না করলে হয়। এখন যা, রুমে যা। যাচ্ছি। নওশিন রুমে ঢুকে দেখে সাদাত ঘুমাচ্ছে, আর নওশিনের অথর্ব ফোনটা বেজেই চলেছে। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নওশিন কোনো কথা বলার আগেই ওপাশ থেকে স্যার আসসালামু আলাইকুম। নওশিনের তৎক্ষণাৎ মনে পড়ে যায় ওর ফোনে সাদাতের সিম। তাই কোনো জবাব না দিয়ে হুট করে ফোনটা কেটে দিয়ে সাদাতকে ডাকতে শুরু করে। সাদাত, সাদাত শুনছো? সাদাত একটু নড়ে চড়ে শুলো, বাট কোনো সাড়া দিল না। সাদাত, বলছিলাম তোমাকে মেবি অফিস থেকে কল করেছিল। হুম। কিসের? উঠো। নওশিন ধাক্কা দিতেই সাদাত চোখ মেলে তাকায়। কি হয়েছে? ডাকাডাকি করো কেন? ঘুম কণ্ঠটা ঠিক করে। কল এসেছিল, সেটা ব্যাক করেন। সাদাত কোনো কথা না বলে নওশিনের দিকে তাকিয়ে আছে শুধু। কি হলো? ফোনটা ব্যাক করো, অফিস থেকে কেউ। কথাটা পুরোপুরি বলার আগে সাদাত নওশিনকে টেনে ওর বুকে নিয়ে নেয়। কি? কিছু না, জাস্ট জড়িয়ে ধরলাম। ছাড়ো তো, ফোন এসেছিল, আমার তো মনেই ছিল না তোমার সিম ঢুকানো, তাই আননোন একটা নাম্বার থেকে কল আসলো, দেন ধরলাম। যখন স্যার বলে সালাম দিয়েছে তখন মনে পড়েছে তোমার সিমের কথা, তাই কোনো কথা না বলে মুখের উপর কল কেটে দিয়েছি। বেশ করেছো, এখন আমার সাথে রোম্যান্স করো। নওশিনের এলোমেলো চুলগুলো সাদাতের চারিপাশ ঘিরে রেখেছে। কিছু চুল মুখেও পড়েছে, সেগুলো সরিয়ে দিয়ে সাদাত নওশিনকে বিছানার উপর ফেলে দিয়ে নিজে নওশিনের উপর। এই কি করছো? দরজা খোলা। থাকুক, কেউ আসবে না। নওশিনের মুখের দিকে মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে সাদাত। আরে ভাবি বা আরফান ঢুকে পড়বে, ছাড়ো। একদম না। দরজা কেন লক করে ঢুকোনি? আজিব তো, আমি কি জানি নাকি তোমার রোমান্সের শখ জাগবে এখন? আজকের পর থেকে আমি যখন রুমে থাকবো আর তুই যখন রুমে একা আসবি, তখন অবশ্যই দরজাটা ভেতর থেকে লক করে আসবি। কজ আমার না সবসময় তোর সাথে রোম্যান্স করার ইচ্ছে হয়। ধুর, সরো তো। হুম। নওশিনের চুলে নাক ডুবিয়ে। এত কিসের ইসমাইল? চুলেও এত সুবাস? তুমি না, প্লিজ আগে কলটা ব্যাক করো। আর দরজা খোলো, যদি আরফান ঢুকে পড়ে তাহলে সম্মান সব শেষ। প্রাপ্তির চেয়ে ডাবল ব্রিটিশও। কখন কিভাবে কার পিক নেয় আল্লাহই জানে। প্লিজ প্লিজ ওঠো না। উফ, বোরিং। রোম্যান্স করবো তার উপায়ও নেই। হাসিস না, বেশি কিউট দেখায়। মুচকি হাসে নওশিন। আচ্ছা ঠিক আছে, কলটা ব্যাক করো। কি আর করার। সাদাত উঠে ফোন হাতে নিয়ে দেখে অফিসের একজন স্টাফ ফোন করেছে। কল ব্যাক করে। হ্যালো স্যার, কবির বলছিলাম, একটু আর্জেন্ট ছিল। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার, আপনি কি ঢাকার বাইরে আছেন? না মানে কলটা কেটে গিয়েছিল। না আমি উত্তরাতে আছি। নাম্বার সেভ করা ছিল না এটা। তোমার ভাবি রিসিভ করেছিল, আমি একটু ঘুমাচ্ছিলাম, দেন ডেকে দিল। আচ্ছা, কথা বলেন তো, তাই ভেবেছিলাম সার্ভারের প্রবলেম হচ্ছে। না বলুন, কি যেন বলতে চাচ্ছিলেন? জি স্যার, আসলে গতকাল যে মিটিংটা বস ক্যান্সেল করেছিল, সেই ক্লায়েন্টরা আজ মেল করেছে ওরা আজ মিটিং না করলে কাল কানাডায় ব্যাক করবে। বসকে বললাম, উনি বললেন আপনাকে জানাতে। আচ্ছা, তাহলে ওনাদের আসতে বলো, আমি অ্যাটেন্ড করছি মিটিংয়ে। ওকে স্যার। স্যার, টাইম কটায় ফিক্সড করব? ওনারা যেহেতু কাল ফেরার চিন্তা করেছেন, তাই আগেভাগেই ওনাদের কাজ শেষ করে দিব। এখনো 10টা বাজেনি, তুমি 12:30টায় টাইম জানিয়ে দাও ওদের। ওকে স্যার। বাই। জবু স্যার, আসসালামু আলাইকুম। সাদাত ফোন রাখলে নওশিন বলছে, তুমি কি আজ অফিসে যাবে? যেতে হবে, কালকের মিটিংটা আজ করে ফেলতে হবে। বস কালকে অ্যাটেন্ড করেনি, আজ না করলে এই মাসে আর প্রজেক্টটা
শ্যুটটা করা হবে না, তাই যাব। ও, কখন যাবে? এখনই বের হব। প্রজেক্ট ফাইল চেক করে দেন মিটিংয়ে। তার মানে তুমি দুপুরে এখানে আসছো না? বাট মা তো তোমার জন্য কত কিছু করেছে। কাল তো আসছি, কাল সব খাবো। আর একটু আগে যা খেলাম তাতে 2-3 দিন না খেয়ে থাকতে পারবো। যাও তো, তোমার চেয়ে আমি আজ বেশি খেয়েছি। কি? সত্যি তো বললাম। এই হাফ প্লেটেরও কম ভাত আর 2টো বেগুন ভাজা। হাসিও না আর। বেশি বলবা না কিন্তু, আমি অনেক খেয়েছি আজ। আচ্ছা মানলাম, তোমার কথা হয়েছে। হুম। মুচকি হাসে নওশিন। ওকে তাহলে দাও, আমার ড্রেস বের করো। তুমি ফ্রেশ হও, দিচ্ছি। সাদাত ওয়াশরুমে গেলে নওশিন সাদাতের ড্রেস বের করে রাখে। তারপর আবার আয়নার সামনে বসে চুল ঠিক করতে লাগে। মেয়েটার চুল ঠিক করতে যেন হিমশিম লেগে যাওয়ার অবস্থা। সাদাত ওয়াশরুম থেকে এসে দেখে নওশিন বেনুনি করছে। ওয়াও, ফার্স্ট দেখলাম। কি? এই যে বেনুনি করছো, দাঁড়াও তো দেখবো। আগে করিনি, শেষ করে নি তো। জলদি। নওশিন বেনুনি শেষ করে পাশে নিয়ে সাদাতের সামনে গিয়ে সুন্দর একটা হাসি নিয়ে দাঁড়িয়ে যায়। লুক। সাদাত নওশিনের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কি বলবো? কি বলবে? তুমিই তো দেখতে চাইলে। আগে বেনুনি করে দেখাওনি কেন? এমনি, আমি কি বাইরে কোনোদিন বেনুনি করে গিয়েছিলাম যে তুমি দেখবে? এত কিউটি কিউটি লাগছে, আমার লোভ লাগছে তোমার বেনুনিতে। থু, নজর দিবা না। এই কি করলে এটা? থুথু দিলাম যেন নজর না লাগে। হ্যাঁ, সব তো আমার জন্যই, তাই নয় কি? তাই, সেজন্যই বিয়ের আগে দেখাইনি, বুঝলে? বেনুনিটা হাতে নিয়ে সাদাতের মুখে একটা বাড়ি দিয়ে অন্যদিকে ঘুরে যায় নওশিন। আউ। সরি, বেশি জোরে লাগছে। আমি আসতে দিতে চেয়েছিলাম, সরি। এটা চুলের বাড়ি ছিল নাকি চাবুকের? বেশি লোভ লেগেছিল না, তাই এত জোরে লেগে গেছে। খুশি লাগছে তাই না? তারা না থাকলে বুঝিয়ে দিতাম। সরি তো, আর হবে না। কি আর হবে না? বাসায় সবসময় বেনুনি করো, তুমি বলেছিলে। বাট আমি কত পিক চেয়েছিলাম, দাওনি। সো তোমার নতুন বাড়িতে গিয়ে সবসময় এইভাবে বেনুনি করে ছুটে বেড়াবে, আর আমি দেখব। বেশ লাগে তোমায় বেনুনিতে, জাস্ট লাইক 15 বছরের কিশোরী। কি শাড়ির সাথে বেনুনি করব? কিসের শাড়ি? তুমি শাড়ি কি পরিমাণ সামলাতে পারো আমার জানা আছে। শুধুমাত্র ফর্মালিটির জন্য শাড়ি পরার দরকার নেই। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে। ওকে, সে পরে দেখা যাবে। এখন বলো, চা না কফি? চা। চিনি 1 চামচ। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আনছি। নওশিন চলে যাচ্ছিল, শোনো। পেছনে ফিরে। চা কিন্তু তুমি করে আনবে। নওশিন মিষ্টি এসে জবাব দেয়, ঠিক আছে। রান্নাঘরে। কি রে মা, রান্নাঘরে কেন এলি? মা, সাদাত অফিসে যাবে, তাই একটু চা করতে এলাম। কি? অফিস যাবে মানে কি? হ্যাঁ, একটা জরুরি মিটিং পড়ে গেছে। আজকে না গেলে নাকি 1 মাস পরে করতে হবে, তাই যাচ্ছে। তাই বলে আজও পারেও বটে। মনে হয় তোর ভাইয়ার মতো কাজ ছাড়া কিছু চোখে দেখে না। কি আর করার, জরুরি কাজ পড়ে গেছে, দুপুরে আসবে না। মনে হয় না। ও মা, সে কি, কত কিছু রান্না করার আছে জামাইয়ের জন্য, আরও আসবে না? আমি জানি না মা, তোমার জামাইকে জিজ্ঞেস করো। আমাকে চা করতে বলেছে, আমি করে নিয়ে যাই, আর কিচ্ছু জানি না। তোর করতে হবে না, আমি করে দিচ্ছি, নিয়ে যা। না ভাবি, তুমি কাজ করো। 1 কাপ চাই তো, আমি করে নিচ্ছি। আচ্ছা কর, চিনি ঠিক করে দিস। ওকে। চা নিয়ে রুমের দিকে এগুচ্ছে নওশিন। কি রে, কার চা? তোর ভাইয়ার। আমার জন্য একটু করে দে না রে আপু। তুই পুচকে ছেলে, তোর চা খেতে হবে না। আমি পুচকে? তোর এত বড় সাহস? এই শর্ত, তোর সাথে বকবক করার সময় নেই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাদাত অফিসে যাবে। যা যাইরা। তোমার চা। চা মুখে নিয়ে। এটা কি, চিনি দাওনি কেন? দিলাম তো, 1 চামচ দিতে বলে না। 1 ফোঁটাও চিনি নেই? যত সব। আমি চিনি দিয়ে আনছি, প্লিজ বসো একটু। টেস্ট করে দেখো কতটা চিনি লাগবে, সে আন্দাজে চিনি দিবে। আমি? তুমি দিবে না তো আমি টেস্ট করব নাকি? একটা চাও ঠিকঠাক বানাতে পারো না? মাথা নিচু করে নওশিন সরি বলে। থাক, আর সরি বলতে হবে না, যেটা বললাম সেটা করো। নওশিন চায়ে চুমুক দিয়ে সাদাতের দিকে ভ্রু কুচকে তাকায়। চিনি তো ঠিকই আছে। দাও। কি হলো কাহিনীটা? কিছু না, কাপ দাও।
সাদাত নওশিনের হাত থেকে চা নিয়ে খাচ্ছে। এইবার মিষ্টিটা পারফেক্ট। আজিব তো। সাদাত নওশিনকে এনে নিজের পাশে বসায়। আরে বুদ্ধু, তোর ঠোঁটের ছোঁয়া ছাড়া সব কিছু তিতো। ইস, ঢং। সে যাই বলো, চাটা ভালো ছিল। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এখন আসি। আসসালামু আলাইকুম। আর প্লিজ আস্তে ড্রাইভ করো। ওয়ালাইকুম আসসালাম। আর নো টেনশন, আমি আস্তেই ড্রাইভ করব। মিটিং শেষ করে কল করবে কিন্তু। ওকে ম্যাম, 4 বছর ধরে তো সেটাই করে আসছি। যে কোনো জরুরি কাজ শেষে প্রথমে আপনাকে ফোন। আর শোনো না, আজ আসবে তো? না, কিছু কাজ আছে। পেপারসগুলো সব বাসায়, তাই আজ আর আসবো না। ইনশাল্লাহ কাল আসবো। আর আল্লাহ চাই তো লাস্ট অ্যান্ড ডিনারটাও শ্বশুরবাড়িতে করব। আর হ্যাঁ, পরশুদিন কিন্তু ব্যাক করতে হবে। ব্যাক করার কথা শুনে নওশিনের মনটা যে একটু খারাপ হয়ে গেল, সাদাদের সেটা বুঝতেই বাকি রইল না। কিছুদিন পর আসবো আবার। বাসা তো জাস্ট শ্যামলি টু উত্তরা। ইচ্ছে হলে আসবে। পরশু। মা বলছিল। আচ্ছা। মন খারাপ করে জবাব দেয় নওশিন। সাদাত নওশিনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। প্লিজ মন খারাপ করে না, আমি তো আছি নাকি? তোমার যখন আসতে মন চায় আসবে। আমি না নিয়ে আসতে পারলে গাড়ি নিয়ে তোমার যেদিন মন চায়। মন খারাপ করিনি, ঠিক আছে। তাহলে হাসো। নওশিন জোর করেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। সাদাত নওশিনকে ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের নকল হাসিটাও সহজে ধরে ফেলে। সাদাত নওশিনকে আবারও জড়িয়ে ধরে, কপালে একটা আলতো করে চুমু এঁকে দেয়। আসি, কল করব। ওকে। আল্লাহ হাফেজ। সাদাত বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায়। ও শাশুড়ি আর মামি শাশুড়ি অনেক করে বলে দিয়েছে বিকেলে চলে আসতে, কিন্তু সাদাদের কাজ আছে, তাই বলছে কাল আসবে। সাদাত অফিসে কাজে ব্যস্ত, আর নওশিন ওর মা, মামি আর ভাবির সাথে গল্প করছে। মেয়েকে পেয়ে গল্পের বাঁধ খুলে ফেলেছেন নওশিনের মা। আচ্ছা নৌশিন, যা তো একটু ঘুমা, অনেক গল্প হয়েছে। জামা একটু ঘুমা। না মা, এখন আর ঘুমাবো না। তুমি না বলেছিলে আমাকে পাঁপড় বানানো শিখাবে? আজ? আজকে পারবে না। আজ না, আরেক দিন। অনেক কিছু করে রাখতে হবে, এখন করে রাখলে রাতে বানাতে হবে। বরং আরেক সময় শিখিয়ে দিব। তুই যা, একটু শুয়ে নে, আজান দিলে আমি ডেকে দেব। আচ্ছা। সাদাত রুমে গিয়ে দেখে 11:25 বাজে। তার মানে সাদাদের মিটিং শুরু হয়নি, কাজ করছে। তবু একটা ফোন তো দেওয়া যায়, তাই ভেবে নওশিন ওর মায়ের ফোন নিয়ে এসে সাদাতকে কল করে। সাদাদের কাছে নাম্বারটা আননোন, তবুও কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আপনি কি কথা শুনতে পারছেন? হ্যালো, ড্যামিট, যত সব। বলেই সাদাত ফোন কেটে দিতে যাচ্ছিল, তখনই নওশিন বলে ওঠে, আমি। সাদাত আমি শুনে মুচকি হেসে বলছে, কথা বলছিলেন না যে? এমনি। আচ্ছা, মিস করছিলেন? তবে একটু। যাক, বেশি করতে হবে না, একটু একটু করো। তা কি করছিলে? ঘুমোতে বলছিল মা। একা ঘুমাবে? তো দুকলে কোথায় পাবো? আসবো? এসো। এতটা? কিসের এতটা? তোমাকে আসতে বলেছি নাকি? তুমি আসতে চাইলে তাই আমি হ্যাঁ জানালাম। থাক, আর বলতে হবে না। তুমি কি করছিলে? কাজ করছিলাম। ডিস্টার্ব করলাম? আসলে আমার ভয়েস শুনতে ইচ্ছে করছিল তো তাই। তোমার এসব ফর্মালিটি আমার অসহ্য লাগে। যখন খুশি কল করো। তুমি রিসিভ না করলে বুঝবে মিটিংয়ে। বাকি সবসময় কথা বলতে রাজি। ওকে ওকে, রাগ করতে হবে না। আমি এখন ঘুমাবো না, মায়ের সাথে রান্না করবো, দেন খেয়ে দিয়ে ঘুমাবো। তুমি কাজ করো, আর হ্যাঁ ফোন দিবে কিন্তু। ও, এটা মায়ের নাম্বার। আচ্ছা আচ্ছা, যাও, রাখছি। ফোন রেখে নওশিন রান্নাঘরে যায়। নওশিনদের বাসায় অনেক সার্ভেন্ট আছে, কিন্তু নির্দিষ্ট কোনো কুক নেই। রান্নাটা নওশিনের মা আর ভাবি মিলেই করেন, তবে কোনো দরকার পড়লে রান্নার কাজে কোনো সার্ভেন্টকে জাস্ট খুঁটিনাটি করতে বলেন। নওশিনের মায়ের এক কথা, ঘরের বউয়ের তৈরি খাবার নাকি ঘরের সব মানুষকে সুস্থ সবল রাখে, তাই তিনি নিজের ছেলের বউকে হাতে কলমে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। এই সুবাদে তিনি নিজের মেয়েকেও প্রায় সব রান্না শিখিয়েছেন। সাদাদের বাড়ির সাথে নওশিনের বাড়ির এই জায়গাতে অনেক মিল। যদিও সাদাদের বাড়িতে একজন রান্নার লোক আছে, তিনি শুধু ভাজাভাজিতেই ব্যস্ত থাকেন, আর পুরো রান্না সাদাদের কাকি আর ভাবি মিলে করে। সাদাদের মাও দেখাশোনা করেন, তবে বয়সের তাগিদে পড়ে গেলে যা হয় আর কি। নওশিনের ভাবি মামি জোর করলেও নওশিন রান্নাঘর থেকে সরেনি। প্লিজ ভাবি, একটু কিছু করি।
আচ্ছা আচ্ছা কর। কি করবি? তুমি বলো। আচ্ছা এক কাজ কর, আরফানের জন্য মুগের ডালটা করে দে। ওকে ওকে, আই লাইক ইট। খালি রান্না করতে, খেতে না। নওশিন ডালটা খুব ভালোই করতে পারে, তাই অল্প সময়ে করে ফেলে। আর ওর ভাবি সকালে সব খাবার, তেহরি, ভাত, মাটন, গরু, বিফকেট, নওশিনের বেগুন ভাজা সব গরম করে রাখে। নওশিনের ডাল রান্না শেষ হওয়ার সময়টুকুতে মা, আর কি করব? তোমার ছেলে অফিসেই লাঞ্চ করে নেবে, আর বাবা তো এসে যা খাবে তা তো আছেই। আর কিছু করব নাকি? সাদাত তো আসবেই না। কি আর করবে, যা আছে তাতেই কেটে যাবে। ও হ্যাঁ বৌমা, তোমার মামা আসছে সিলেট থেকে, ভুলে গিয়েছিলাম। এক কাজ করো, মাংস তো আছেই, তুমি ভাইয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারি করো একটু, আরফানেরও প্রিয়। ঠিক আছে মা। রান্নার শেষ করে বাসার সবাই নামাজ পড়ে নিয়ে খেতে বসে। নওশিনের মামাও সিলেট থেকে এসে গেছেন। আরফান তো সকালে প্রিয় মাছের ডিশের সাথে নওশিনের রান্না করা মুগ ডাল পেয়ে মহা খুশি। সবাই সবকিছু খেলেও নওশিন শুধু বেগুন ভাজার একটু মাটন দিয়ে তৃপ্তি করে খায়। খাওয়া শেষ করে যে যার রুমে রেস্ট নিচ্ছে। নওশিন ঘুমানোর জন্য এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে যায়। সাদাদের মিটিং শেষ হয়নি তখনও। ঘড়ির কাঁটায় 2:30। বাসার ল্যান্ড ফোন বেজে চলেছে। ফোন ওঠায় নওশিনের মা। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ভাবি, আমি সারাদের মা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপা যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো ভালো। বাড়ির সব খবর ভালো? হ্যাঁ ভাবি। ভাবি একটা কথা ছিল। জি বলেন। বলছিলাম সালাদের দাদু কাল গ্রামে যাবে, তো উনি বৌমাকে একটু দেখে যেতে চাইছেন। বুঝতেই তো পারেন বৃদ্ধ মানুষ, আর নীলাও আজ রাতে চলে যাবে। যদি ছোট বৌমাকে। নওশিনের মায়ের কি আর বুঝার বাকি আছে? উনি কি বলবেন? মনের ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে উঠেছে। মেয়েটা আসলো রাতে, একটা দিনও পার হয়নি, তবু সবকিছু চেপে রেখে জবাব দেয়, বুঝেছি বুঝেছি, আমার মেয়ে চাইতো। এতভাবে বলার কি আছে? আমার মেয়ে তো এখন আপনাদেরও মেয়ে আপা। আমি বলছি নওশিনকে পৌঁছে যাবে, কিন্তু আপনারা কেউ এসে ওকে নিয়ে যাবেন তো? মানে প্রথমবার বাপের বাড়ি থেকে নতুন বউকে তো শ্বশুর বাড়ির লোকরা এসে নিয়ে যায়। ভাবি আজ কেউ যেতে পারছে না। আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো না হলে আমি যেতাম। তবে একটা কথা দিচ্ছি, কিছুদিন পরে বৌমাকে আবার পাঠাবো, তখন সবাই মিলে যাব। আজ আমি সাদাতকে ফোন করে দিচ্ছি, কাজ শেষ করে বিকেল নাগাদ বৌমাকে নিয়ে আসবে। আপনি একটু বৌমাকে বুঝিয়ে বলবেন, বোঝেনই তো ছোট মানুষ। নওশিনের মায়ের মনও যে মানছে না। হাজার হোক মা তো। আচ্ছা আপনি চিন্তা করবেন না। আচ্ছা ভাবি, রাখছি, কষ্ট নিয়েন না। আরে না না, রাখি। আসসালামু আলাইকুম। ফোন রেখে নওশিনের মা কান্না যেন থামাতে পারছেন না। মেয়েকে কি করে বলবে আজই যেতে হবে? নওশিনের ভাবিকে ডেকে সাদাত আসার খবর জানায়। নওশিনের ভাবিরও মনটা খারাপ হয়ে যায় নওশিনের যাওয়ার কথা শুনে। তবু মায়ের কথা মতো রান্না করতে যায়। নওশিন, নওশিন, মা ওঠ। বিকেলবেলা তাই একটু ডাকে নওশিনের ঘুম ভাঙে। হুম। বলেই নওশিন মায়ের কোলে মাথা রাখে। মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। মা যেন আর চোখের পানি সামনে রাখতে পারছেন না। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে যায়। শক্ত হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা ওঠ, রেডি হয়ে নে। চোখ বন্ধ করে নওশিন জানতে চায়, কেন মা, কোথায় যাবে? হ্যাঁ, সাদাত আসবে ও বাড়ি থেকে, নিয়ে যাবে। মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে একরকম চমকে ওঠে নওশিন। চোখ খুলে মায়ের মুখের দিকে তাকায়। কেন মা, কোথায় যাব? কি বলছো? ও তো বললো পরশু যাব, তাহলে আজ কেন? তোর শাশুড়ি মা ফোন করেছিল, আজকে যেতে বলেছে, আবার কিছুদিন পর। কথা শেষ করার আগেই নওশিন বলে, ও মা, এসেছি তো একটা দিনও হলো না, শুনেছি সবাই নাকি 2-3 দিন থাকে। তাহলে আজ দরকার। শোনা মা আমার, রেডি হয়ে নে, তোর ভাবি সব গুছিয়ে দিবে। নওশিন এবার কেঁদে ফেলে মাকে জড়িয়ে। মাও আর সামলাতে পারছে না। মেয়েকে জড়িয়ে ধরে উনিও কান্না শুরু করে। ও মা, আজ না, কাল যাই। মা অনেক কষ্ট করে নিজেকে সামলে নেয়, কারণ উনি না সামলালে ওনার মেয়ে যে আরো ভেঙে পড়বে।
না মা, আজ যা, কিছুদিন পর আমরা যাব আর তোকে নিয়ে আসবে। নওশিনের কান্না যেন থামেই না। আমার মা না তুই, এভাবে কাঁদে না। প্লিজ মা, কাঁদিস না, চোখ মুছ। মা, আমার যেতে মন চাইছে না। সাদাত তো সকালেও বলে গেল পরশুদিন যাব। মা, মা কান্না থামা। সাদা তো জানতো না, ওর মা ওকে ফোন করে বলবে বিকালে তোকে নিয়ে যেতে। মা, নওশিন সব গুছিয়ে নিচ্ছে, ওর ভাবি হেল্প করে দেওয়ায় তাড়াতাড়ি সব গুছানো শেষ। কিরে, মন খারাপ? মাথা নেড়ে বারণ করে নওশিন। মিথ্যা কেন বলিস? শোন, আমরা যাব তোর বাসায়, তুই একদম মন খারাপ করিস না প্লিজ। তোমাদের খুব মিস করব। বলেই নওশিন আবারও কান্না শুরু করে দেয়। ভাবি গিয়ে জড়িয়ে ধরে। বোন আমার, এভাবে কাঁদিস না। ভাবিও চোখের পানি আটকে রাখতে পারছে না। ভাবি ননদের সম্পর্কটা যে বোনের চেয়ে কোনো অংশে কম হয়ে ওঠেনি এতদিন, তাই দূরে যাওয়ার কষ্টটা যে লুকিয়ে রাখা দায়। ভাবি নওশিনকে ছেড়ে ওর চোখ মুছিয়ে বলছে,